বিএনপির স্থগিত রাখা ৬৩ আসনের প্রার্থী নিয়ে চলছে নানা সমীকরণ। জয়ের জন্য প্রয়োজন ধানের শীষ, না হলে হাতছাড়া হওয়ার শঙ্কা তৃণমূল নেতাকর্মীদের। ক্ষমতায় গেলে পানির ন্যায্য হিস্সা আদায় অগ্রাধিকার দেবে বিএনপি। নির্বাচনে না গেলে জামায়াতের অস্তিত্ব থাকবে না, মন্তব্য মির্জা ফখরুলের। ফ্যাসিস্ট আমলের মতো নির্বাচন হলে চরম দুর্ভোগে পড়বে জাতি, বলছে জামায়াত। প্রশাসনকে নিরপেক্ষ থেকে সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিতের আহ্বান। গণভোটের রায় বাধ্যতামূলক মানতে অস্বীকৃতি জানিয়ে জনমত প্রত্যাখ্যান করেছে একটি দল। জনগণই তাদের প্রত্যাখ্যান করবে, বলছে এনসিপি। খতমে নবুয়ত সম্মেলনে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি। ক্ষমতায় গেলে সংসদে আলোচনা করে দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি। শেখ হাসিনার রায়ের দিন ঘিরে নিরাপত্তা শঙ্কা বা চ্যালেঞ্জ নেই, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের দায়িত্বে থাকবে না কোনো বিতর্কিত পুলিশ সদস্য। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য সবার আগে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে ৩০০ আসনের মধ্যে স্থগিত রাখা হয়েছে ৬৩টি। এ নিয়ে চলছে নানা গুঞ্জন, সমীকরণ। অনেকে অঙ্ক কষে বলছেন এরই মধ্যে কয়েকটি যাবে ভোট আর জোটের ভাগাভাগিতে। তবে মাঠের চিত্র হলো এই আসনগুলোর প্রতিটিতেই রয়েছে বিএনপির একাধিক শক্তিশালী প্রার্থী। তারা বলছেন জিততে হলে ধানের শীষই প্রতীকী প্রয়োজন। প্রার্থী নির্বাচনে ভুল হলে আসন চলে যেতে পারে অন্যদের দখলে। সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছে। ২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকার পর পেরিয়েছে ২ সপ্তাহ। দেশের অন্যতম বৃহৎ এই দল ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৬৩ আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা না করায় সামনে আসছে নানা হিসাব নিকাশ। রংপুর ২ মোহাম্মদ আলী সরকার। অনেকে হিসেব কষে বলছেন ৬৩ আসনের মধ্যে অনেকগুলোই মিত্র দলের জন্য ছেড়ে দেওয়া হতে পারে। যদিও বাকি থাকা আসনগুলোর প্রতিটিতেই রয়েছে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী। আশায় দিন গুনছেন তারাও। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী, সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়া ২ আসনে কোনো প্রার্থী দেওয়া হয়নি। তবে কিছুদিন আগেই শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহেদ আলমকে হাইকমান্ড থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছিল। এরপর থেকেই জোরে সোরে প্রচারণা শুরু করেন তিনি। কেন্দ্র থেকে আসন ফাঁকা রাখার পর গুঞ্জন রয়েছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার চাওয়া অনুযায়ী শেষ পর্যন্ত তাকেই ২ নম্বর আসনে প্রার্থী করা হতে পারে। তবে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা বলছেন জিততে হলে ধানের শীষ প্রতীকী প্রয়োজন। আমরা চাই যে শিবগঞ্জে ধানের শীষ প্রতীকী দেওয়া হোক। নির্বাচন করলে নির্দ্বিধায় এখান ধানের শীষ পাবে, এটা কোনো সন্দেহ নেই। কাজ করার যে নির্দেশনা দেওয়া ছিল সেই নির্দেশনা এখনো প্রত্যাহার করা হয়নি বিধায় আমি এখনো দলীয় নেতাকর্মী সহ ধানের শীষের প্রচার চালিয়ে যাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়া ২ আসন, এখানে রয়েছে বিএনপির হেভিওয়েট প্রার্থী রুমিন ফারহানা ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিস ঠাকুর। তবে এই আসনে মিত্রদল জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের নামও আসছে সামনে। ধানের শীষ প্রতীকের পক্ষে জোর অবস্থানে বিএনপি নেতাকর্মীরা। জোটের হিসেব করে অন্য কাউকে মনোনয়ন দিলে গ্রহণ করবেন না তারা। সমগ্র বাংলাদেশ ধানের শীষে ভোট দিবে, আমরা যদি ধানের শীষে ভোট দিতে না পারি সেটা আমাদের জন্য একটা ক্ষোভের কারণ। আমার দাবি থাকবে যিনি প্রার্থী হন ধানের শীষ হতে হবে। ঝালকাঠি ১ আসনে বিএনপির ৬ জন মনোনয়ন প্রত্যাশী। এর মধ্যে বেশি আলোচনায় রয়েছেন দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, নিউ ইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সাবেক ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত। তবে শরিক দল বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এই আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী। এরই মধ্যে তিনি পিরোজপুর থেকে এই আসনে নিজের ভোট স্থানান্তর করেছেন, চালাচ্ছেন প্রচারণাও। সব মিলে এই আসনের রাজনীতি নিয়েছে নতুন মোড়। নিরপেক্ষ যখনই নির্বাচন হয়েছে ধানের শীষের প্রার্থী জয়লাভ করেছে এবং বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করছে। এটা বিএনপির সিট এবং বিএনপির ঘাঁটি। বিএনপির জোট থেকে প্রার্থী মনোনয়ন প্রত্যাশী। আমি বিশ্বাস করি যে আমার বিগত ১৭ বছরের যে লেবার পার্টির সকল আন্দোলন সংগ্রামের ত্যাগ কোরবানির বিনিময়ে আমাদেরকে বিএনপি সমর্থন দেবে। খুলনার ৫টিতে বিএনপির প্রার্থী নির্ধারণ করলেও খুলনা ১ আসনে বিএনপি প্রার্থী নির্ধারণ করেনি। এই আসনে খুলনা জেলার প্রভাবশালী ২ নেতা শামীম কবির ও তৈয়বুর রহমান সহ হাফ ডজন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী। কেন্দ্রে লবিংয়ের পাশাপাশি সবাই নিজেকে যোগ্য প্রমাণ করতে মরিয়া। গুরুত্বপূর্ণ আসনটি জোটের কাছে ছাড়তে নারাজ তারা। গণমানুষের নেতা তাদের ভিতর থেকে যদি নমিনেশন না দেওয়া হয়
যদি অন্য কোনো আঙ্গিকে চলে যাওয়া হয় তাহলে আমাদের এখানে নেতাকর্মীরা হতাশ। কোনো কপারেশন করবেন সেক্ষেত্রে তো আমাদের বলার কোনো কিছু থাকে না, তবে আমরা আশাবাদী যে না, উনি এখান থেকে দলের নমিনেশন দেবেন এবং আমাদেরকে নমিনেশন দেবেন, আমাকে নমিনেশন দেবেন এবং আমরা ইনশাল্লাহ বিজয়ী হয়ে আসবো। মনোনীত প্রার্থী পরিবর্তন ও স্থগিতাসনে প্রার্থী ঘোষণার দাবিতে বিক্ষোভ করেছেন তারা। তবে কেন্দ্রীয় নেতারা বলছেন দ্রুতই এসব সমাধান হবে। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতা কোনো কোনো সময় একটা তিক্ততাও সৃষ্টি হয়, বাট দিনের শেষে এই দলটি ঐক্যবদ্ধ একটি দল। এমন জটিল সমীকরণ নিয়ে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ মোহাম্মদ শাহান। এক হচ্ছে যে, কারণ আমরা যেটা জানি যে জোটসঙ্গী যারা হবেন, জোটসঙ্গী যদি হন অন্য কোনো দল থেকে, তাহলে আমরা আরপিওতে যে পরিবর্তনটা দেখেছি সেইখানে সেই জোটসঙ্গীকে তার নিজস্ব প্রতীকেই নির্বাচন করতে হবে। এই ধরনের সমস্যা বিএনপি 2001 সালেও ফেস করেছে, 2008 সালেও ফেস করেছে। এটা খুব কমন একটা সমস্যা, এটা ফেস করতে হবে। যদিও এই মনোনয়ন একেবারেই প্রাথমিক তালিকা বলছে কেন্দ্র, যে কোনো সময় বদলে যেতে পারে প্রার্থীর মুখ। স্থগিত থাকা 63 আসনে দ্রুতই প্রার্থী ঘোষণা হবে এমন প্রত্যাশায় তৃণমূলের বিএনপি নেতাকর্মীরা। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। পানির হিস্যা সহ বিভিন্ন ইস্যুতে ভারতকে দাদাগিরি বাদ দিয়ে বন্ধুসুলভ আচরণে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজ মাঠে পদ্মা বাঁচাও গণসমাবেশে তিনি জানান, ক্ষমতায় গেলে পানি বন্টনকে গুরুত্ব দেবে বিএনপি, আর নির্বাচনে না গেলে জামায়াতের অস্তিত্ব থাকবে না বলেও মন্তব্য মির্জা ফখরুলের। আহ্বান জানান ষড়যন্ত্র বাদ দিয়ে ভালো রাজনীতি করার। উত্তরের জনপদ চাঁপাইনবাবগঞ্জ, যাকে ঘিরে গুরুত্বপূর্ণ 4 নদীর একটি মহানন্দা, সংযোগ ঘটেছে পদ্মার সঙ্গে। ভারতের ফারাক্কা বাঁধের প্রভাব সবচেয়ে বেশি পড়ে পদ্মায়, আর সেই পদ্মার সঙ্গে সংযুক্ত হওয়া নদীগুলো বছরের বেশিরভাগ সময়ই থাকে বিপর্যস্ত। শনিবার দুপুরে মহানন্দা পার পরিদর্শনে আসেন বিএনপি মহাসচিব। এখানে আমাদের দায়িত্ব হবে যে সরকারি আসুক, জনগণকে সঙ্গে নিয়ে তারা তাদের সেই দাবিগুলোকে প্রেসারকৃত করে আদায় করবেন। বিকেলে পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে স্থানীয় বিএনপি নেতাদের উদ্যোগে গণসমাবেশের আয়োজন করে সমন্বয় কমিটি। বিভিন্ন এলাকা থেকে সমাবেশে বিপুল সমাগম ঘটে। মিছিল স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। ছিল ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা। পানির ন্যায্য হিস্যার দাবির পাশাপাশি সামনের জাতীয় নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান নেতারা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই অঞ্চলের ধানের শীষকে বিজয়ী করতে চাই। আগামী নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে জাতীয় সংসদে, পার্লামেন্টে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকে আমরা নির্বাচিত করতে চাই। বিএনপি সরকারে গেলে পদ্মা সহ সকল অভিন্ন নদীর পানির হিস্যা বোঝেনের প্রতিশ্রুতি দেন দলের মহাসচিব। চলমান রাজনৈতিক পরিস্থিতি সামনে এনে কোনো দলের নাম উল্লেখ না করে একটি দল গভীর সংকটের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। যখন আমরা সবাই মিলে ওই সংস্কারের সনদ সই করলাম পার্লামেন্টের সামনে 17ই অক্টোবর, এখন হঠাৎ করেই সেই দলটি আজকে বলতে শুরু করেছে যে না, আমাদের পিআর দরকার। আচ্ছা ভাই, আপনার পিআর কি বোঝেন? পিআর বোঝেন? আমিও বুঝি। কেন আজকে গোলযোগ সৃষ্টি করতেছেন? আপনারা হঠাৎ করে লাফায় উঠছেন। বক্তব্যের শেষের দিকে মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচনে না এলে জামায়াত ইসলামের অস্তিত্ব থাকবে না। আপনাদের যত বড় বড় বিলবোর্ড দেখলাম, আমি অন্য কোনো দলের অত বড় বিলবোর্ড দেখলাম না। যত পোস্টার দেখলাম, অন্য কোনো দলের এত পোস্টার দেখলাম না। তাহলে কেন মানুষকে বোকা বানাচ্ছেন? আপনারা তো নির্বাচন করবেন, নির্বাচন না করলে আপনাদের অস্তিত্ব থাকবে না। যথাসময়ে নির্বাচন না হলে দেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। চলো ভাইজি হারগে পদ্মা বাঁচাই, তার মানে চলো সবাই আমাদের পদ্মা বাঁচাই। উত্তরের জনপদের প্রতিটি মানুষের মনের কথা, প্রাণের দাবি এটি। তাদের প্রত্যাশা বিএনপি ক্ষমতায় আসলে নিশ্চয়ই তাদের দাবি পূরণ হবে। একই সঙ্গে আগামী নির্বাচন এবং নির্বাচনের দিনই গণভোটকে কেন্দ্র করে যে কোনো ধরনের ষড়যন্ত্র প্রতিহতে দৃঢ় প্রতিজ্ঞ সকল স্তরের নেতাকর্মীরা। আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি বদ্ধপরিকর থাকবে, এমন চাওয়াও তাদের। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, চাঁপাইনবাবগঞ্জ।
এবারে নির্বাচন 2014, 18 ও 24-এর মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে, এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রশাসনকে নিরপেক্ষ থেকে সব প্রার্থীকে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জানান তিনি। সকালে খুলনা 5 আসনে জামায়াতের নির্বাচনী মোটর শোভাযাত্রার আগে পথসভায় এসব কথা বলেন গোলাম পরওয়ার। অতীতে রাজনৈতিক পক্ষপাতমূলক কাজ করে অনেক পুলিশ কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তি পরে আইনি জবাবদিহিতে পড়েছেন। অন্যায় করলে কারো পালানোর পথ খোলা থাকবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। নির্বাচনে কালো টাকার প্রভাব বন্ধের আহ্বান জানান তিনি বলেন, যারা শত কোটি টাকা ব্যয় করে নমিনেশন নিচ্ছে তাদের উদ্দেশ্য সৎ নয়। নির্বাচনী মোটর শোভাযাত্রাটি খুলনা 0 পয়েন্ট থেকে শুরু হয়ে খুলনা সাতক্ষীরা মহাসড়কের পৈয়াবাজার, ডুমুরিয়া, শাহপুর, দামোদর হয়ে ফুলতলায় গিয়ে শেষ হয়। 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন আগে যারা দলের পক্ষে কাজ করেছে, সেই ওসি, পুলিশ, এসপিরা সব পালিয়ে গেছে, তারা এখন ট্রাইব্যুনালে হাজির। আপনাদের বিরুদ্ধে যদি সেই অভিযোগ আসে, আপনারা কিন্তু এবার পালাবার পথ পাবেন না। গণভোটের রায় বাধ্যতামূলক মানতে যারা অস্বীকৃতি জানিয়েছেন তাদের জনগণের মতামতকে প্রত্যাখ্যান করেছে। তবে যারা জনমত প্রত্যাখ্যান করবে তাদেরকে দেশের জনগণই প্রত্যাখ্যান করবে, এ কথা বলেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। রাজধানীতে জাতীয় কৃষি দিবস উপলক্ষে তরুণ কৃষি উদ্যোক্তা, জাতীয় অর্থনীতির নতুন শক্তি শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তির প্রকাশ ঘটিয়েছে, সেটাকে ধারণ করে যে গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটের ফলাফল বাধ্যতামূলকভাবে মানতে যারা অস্বীকৃতি জ্ঞাপন করছে, তারা প্রকারান্তরে জনরায়কে, জনগণের ম্যান্ডেটকে তারা প্রত্যাখ্যান করছে। এবং যারা জনগণের ম্যান্ডেটকে প্রত্যাখ্যান করবে, বাংলাদেশের জনগণও তাদেরকে প্রত্যাখ্যান করবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হবে, জানালেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনে একথা বলেন তিনি। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সংসদে আলোচনার মাধ্যমে খতমে নবুয়ত পরিষদের দাবি মেনে নেওয়া হবে। সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন। আয়োজন সফল করতে শনিবার সকালে জনস্রোতে রূপ নেয় পুরো সোহরাওয়ার্দী উদ্যান। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে এ সময় সমাবেশের ময়দান থেকে গগনবিদারী স্লোগান ওঠে। সমাবেশের দাবির সাথে ঐক্যমত্য পোষণ করেন বিএনপি জামায়াতের নেতারা। প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে রাষ্ট্রীয়ভাবে দাবি বাস্তবায়নের। জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়। সবাই যদি আপনারা সহযোগিতা করেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে, কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। দাবির পক্ষে ইসলামী দলগুলোর নেতাদের কণ্ঠ ছিল আরো জোরালো। একটা সুযোগ এসেছে আমাদের নিজেদের পায়ে দাঁড় হয়ে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করব, সংসদের ভিতরে আইন পাস করব, কাদিয়ানী কাফের অমুসলিম ঘোষণা করলাম এবং আমরা আইন পাস করবো ইনশাআল্লাহ। 24-এর যে বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে, সেই বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে কাদিয়ানীর অমুসলিম ঘোষণা হতেই হবে। মহাসম্মেলন থেকে ঘোষণাপত্র পাঠ করেন বেফাকের মহাসচিব আল্লামা মাহফুজুল হক। প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি মানব জাতির হেদায়েতের জন্য নবী ও রাসূল প্রেরণ করেছেন। আসমান যেমন জমিন হওয়া সম্ভব নয়, জমিন তেমনি আসমান হওয়া সম্ভব নয়। কোরআনের বর্ণনা ও হাদিসের ভাষ্য অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই জামানার শেষ নবী। তাই নিজেকে নবী দাবি করা গোলাম আহমদ ও কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, এমনটি দাবি জানিয়েছেন খতমে নবুয়ত পরিষদের নেতৃবৃন্দ। না হলে আজকের এই সমাবেশ থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। সোহরাওয়ার্দী উদ্যান থেকে হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।
শেখ হাসিনার রায়ের দিন ঘিরে কোনো শঙ্কা বা চ্যালেঞ্জ নেই, এ কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কর্মসূচি দিয়ে ভোট বাধাগ্রস্ত করতে পারবে না। এদিকে আইজিপি বলেছেন, শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর পুলিশ। এছাড়া পুলিশের বিতর্কিত কোনো কর্মকর্তাকে আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব দেওয়া হবে না। নির্বাচনী ট্রেনে চলেছে দেশ। ফেব্রুয়ারির ভোট সামনে রেখে এরই মধ্যে বড় দলগুলো ঘোষণা করেছে প্রার্থী। তাদের গণসংযোগ আর প্রচারণায় মুখরিত হচ্ছে পাড়া মহল্লা। তবে বিভিন্ন বিষয় বিরোধের জেরে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে কোনো রাজনৈতিক দল। জনমনেও এ নিয়ে রয়েছে প্রশ্ন। তবে পটুয়াখালীতে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সাধারণ মানুষ যেহেতু নির্বাচনমুখী হয়েছে, ফেব্রুয়ারিতে ভোট নিয়ে কোনো শঙ্কা নেই। জনগণ যেসব তার নির্বাচনমুখী হয়ে যায় সেসব তাদেরকেও কোনো কিছু বাধা দিয়ে রাখতে পারে। যারা নির্বাচনে যাবে তারা যেসব নির্বাচনমুখী হয়ে যাবে সে সময় কোনো সমস্যা নেই। আমার মনে হয় তারা অলরেডি নির্বাচনমুখী হয়ে গেছে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে চিন্তার কোনো কারণ নেই। 17 তারিখে আইন শৃঙ্খলা বাহিনী তাদের যাদের প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারো কোনো আশঙ্কা নেই। এই জন্য আমাদের যা প্রস্তুতি নেওয়ার দরকার আমরা এটা নিয়ে নিচ্ছি। এদিকে নিরপেক্ষ, শান্তিপূর্ণ, উৎসবমুখর নির্বাচন করতে বদ্ধপরিকর পুলিশও। খুলনায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, পুলিশের বিতর্কিত কর্মকর্তারা এবার দায়িত্বে থাকবেন না। গত 3টা নির্বাচন নিয়ে নানান বিতর্ক আছে, নানান সমালোচনা আছে। আমাদেরকে যেন সেই সব সমালোচনা বিতর্ক থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি এবং সুষ্ঠুভাবে একটা সফল নির্বাচন অনুষ্ঠানে আমরা আমাদের ভূমিকা পালন করতে পারি। যারা নির্বাচন পণ্ড করার চেষ্টা করবে, জনগণকে সাথে নিয়ে পুলিশ তাদের প্রতিহত দমন করবে বলে জানান তিনি। আমার রুলসের মধ্য দিয়ে। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। পলিথিন উৎপাদন বন্ধের অভিযানে গেলে জনগণ সরকারি কর্মকর্তার নাক ফাটিয়ে দেয়। সেদেশে মানুষ সচেতন না হলে 100 বছরেও পলিথিনের ব্যবহার বন্ধ সম্ভব নয়, এমনটাই মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানী কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় দাড়িপাড়ার খাসপুকুর ও জলাশয় সংস্কার, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই সরকারের হাতে সময় কম উল্লেখ করে প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন রিজওয়ানা। মানুষের রক্তে মাইক্রোপ্লাস্টিক ঢুকে গেছে বলে সতর্ক করে তিনি বলেন, বাজারে পাটের ব্যাগ নিয়ে যাওয়ার অভ্যাস গড়ে তুলতে না পারলে মানব জীবন হুমকির মধ্যে পড়বে। নদীর পাড়ে বসবাসকারী জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে পরিবেশ উপদেষ্টা জানান, বুড়িগঙ্গা নদীর তলদেশে যে পরিমাণ পলিথিন জমা হয়ে আছে তা তুলে রাখার মতো কোনো জায়গা নেই। আমাদের কর্মকর্তা চকবাজারে যেখানে পলিথিন ব্যাগ বানায় সেখানে গিয়ে ওইটা বন্ধ করতে গিয়ে তাকে মেরে তার নাক ফাটিয়ে দিয়েছে, তার এমনকি অপারেশন পর্যন্ত করতে হয়েছে। এইটা কি ধরনের একটা সমাজ আমরা গড়লাম? আপনি অন্য আরেকটা দেশ দেখান যেখানে পলিথিন উৎপাদন বন্ধ করেছে সরকার, কিন্তু ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছে তারা উৎপাদন করবে এবং তারা উৎপাদন চালিয়ে যাচ্ছে। এরকম দেশ আছে পৃথিবীতে আরেকটা? এরকম দেশ নাই। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 119 বরিশাল 1-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা রয়েছি বরিশাল 1 আসনে। এই আসনটি আগৈলঝাড়া এবং গৌরনদী উপজেলা নিয়ে গঠিত। এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে আগৈলঝাড়া উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ রাসেল সর্দার মেহেদিকে। তিনি আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে রয়েছেন। স্বাগত আপনাকে। আমরা দেখেছি যে আসন্ন ভোটকে কেন্দ্র করে আপনারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তারা কি প্রত্যাশা করছেন এবং কি বলছেন তারা? ধন্যবাদ। ডিবিসি ইলেকশন টিমে যারা রয়েছেন তারা যেই প্রত্যন্ত অঞ্চলে এসেছেন এজন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমি 18 সালেও নির্বাচন করেছি, জাতীয় নির্বাচন। সেখানে আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকার মানুষকে ভোট দিতে সুযোগ দেয় নাই, তারপরেও আমি সেখানে দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম। কিন্তু সেই 18 থেকে এখন বর্তমানে আকাশ পাতাল পার্থক্য। আমি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি, তাদের হাসি মাখা মুখ, এবং তারা একটা কথাই বলে যে হুজুর আপনারা এক হয়ে আসেন, ইসলামিক দলগুলো এক হয়ে আসেন, এবার আমরা সবাই আপনাদেরকে ভোট দেব ইনশাআল্লাহ। তো আপনারা কি একত্রিত হতে পারবেন? মানে আসন সমঝোতার যে বিষয়টি উঠে আসছে সেটি কবে নাগাদ বাস্তবায়ন হতে পারে আপনাদের মধ্যে? আমি বিশ্বাস করি পীর সাহেব চরমনাই
তিনি বলেছেন এবার ইসলামের পক্ষে বাক্স হবে একটা, এবং আপনারা সাংবাদিক হিসেবে দেখেছেন ইতিমধ্যেই অলরেডি 8টি দল একটা সমঝোতার মধ্যে আসছে। আমরা খুব শীঘ্রই একটা নিউজ পাবো কোন আসনে কোন প্রার্থী থাকবে। সেই হিসাবে ইসলামিক যে যতগুলো দল আছে তার মধ্যে প্রত্যেকটা আসনে একজন ক্যান্ডিডেট থাকবে, বাকি অন্য ক্যান্ডিডেট যারা আছে তারা সবাই ওই ক্যান্ডিডেটের হয়ে কাজ করবে আশা করি। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে গণভোট, বিষয়টিকে নিয়ে আপনারা বলছেন যে সংকট তৈরি হবে, আসলে সেই সংকটটি কেমন হবে তৃণমূল পর্যায় থেকে? আসলে যদি আমরা 24-এর নির্বাচনকে বৈধ মনে করি তাহলে তো নির্বাচন হওয়ার কথা 29-এ। 26-এ ফেব্রুয়ারিতে কেন নির্বাচন হবে? সেটার আইনি ভিত্তি কী? সেই আইনি ভিত্তি মজবুত হওয়ার জন্যই আমরা কিন্তু গণভোট দাবি করেছি নির্বাচনের আগে। সেটা যদি নির্বাচনের দিনে গণভোট হয়, আমি মনে করি যে এটা একটা তামাশা। কোন আইনি ভিত্তিতে আমরা নির্বাচন করছি? সেই নির্বাচনটাই তো অবৈধ। যদি নির্বাচন বৈধ করতে হয় তাহলে অবশ্যই নির্বাচনের আগেই এই গণভোট হতে হবে বলে আমরা মনে করি। আপনার উপজেলায় কি কি সংকট রয়েছে বলে মনে করেন এবং এই আসন জুড়ে কি কি বলছেন মানুষ, কি কি প্রত্যাশা করছেন এবং আপনারা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, মানে একেবারে যেটি না হলেই নয় এই এলাকার উন্নয়নের স্বার্থে? আসলে আমি তো বিভিন্ন এলাকায় গণসংযোগ করছি, জনগণের সাথে সরাসরি কথা বলছি। বিশেষ করে গৌরনদী আগলঝাড়া মাদকে ছেয়ে গেছে, বেকার যুব সমাজ বাড়ছে, বিশেষ করে এই যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মাদক সেবনের কারণে। আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশে কোনো নেতাকর্মীর মধ্যে মাদক সেবী নাই, মাদক ব্যবসায়ী নাই। অতএব আমরা বিশ্বাস করি যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসে তাহলে 100% মাদক নির্মূল হবে। যেই সমস্ত যারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের মধ্যেই কিন্তু মাদক ব্যবসায়ী, মাদক সেবী আছে। আমি বিশ্বাস করি তাদের মাধ্যমে মাদক নির্মূল হবে না। এলাকার উন্নয়নের জন্য কি কি করবেন এবং জয়ের ব্যাপারে কতটা আপনারা আশাবাদী? এরপরে বেকার সমস্যা একটা চরম আকার ধারণ করেছে। আমি বিশ্বাস করি যে বেকারত্ব শুধু চাকরির মাধ্যমে দূরীভূত হবে না, উদ্যোক্তা হতে হবে। আমি নিজেও একজন উদ্যোক্তা। এই কিছুদিন আগেও ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তিনি আমাকে সফল উদ্যোক্তা হিসেবে, সফল পুনঃ উৎপাদনকারী হিসেবে স্বর্ণপদক দিয়েছেন, জাতীয় রাষ্ট্রীয় পদক। আমি আশা করি আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে অনেক উদ্যোক্তা তৈরি হবে। জি, এবং রাস্তাঘাটের কথা যদি বলি, রাস্তাঘাটের যেমনটি শুনছিলাম যে এখানে যিনি প্রার্থী রয়েছেন তিনি এই এলাকায় উদ্যোক্তা তৈরির বিষয়ে মনোযোগী হবেন যদি জয়ী হতে পারেন। এর পরবর্তীতে আমরা অন্য কোনো আসনে অন্য কোনো রাজনৈতিক প্রার্থীর সাথে যুক্ত হব এবং জানবো তাদের নির্বাচনী ভাবনা সম্পর্কে। সে পর্যন্ত থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে। ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ 2025 কার্যকর হলে উড়োজাহাজের যাত্রী হয়রানি বাড়বে এবং সেবার মান কমবে বলে শঙ্কা প্রকাশ করেছেন ট্রাভেল এজেন্টরা। তাদের অভিযোগ এর মাধ্যমে টিকিট বুকিংয়ে নতুন সিন্ডিকেট তৈরির পায়তারা করছে একটি চক্র। শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়। এ সময় অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্রাভেল এজেন্ট আটাব এর সাবেক নেতারা বলেন, অনলাইন টিকিটিংয়ের মাধ্যমে হাজার কোটি টাকা পাচারকারী ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। উল্টো এ নিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে তড়িঘড়ি করে অধ্যাদেশ সামনে আনা হয়েছে। অধ্যাদেশটিকে কালো আইন আখ্যায়িত করে বাতিলের দাবি জানান তারা। এই অধ্যাদেশটি প্রস্তাব করা হয়েছে, এইখানে কোনো ধরনের আলোচনা হয়নি। স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে এই ধরনের একটি প্রস্তাব করা হয়েছে। আমরা যার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং সম্পূর্ণ আইনটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি। কুয়াশামাখা সূর্যের মিষ্টি আলোয় জেগে উঠেছে গ্রাম বাংলা। নরম ঠান্ডা বাতাসে চারিদিকে ছড়িয়ে পড়ছে এক মায়াময় আবহ। ধান কাটায় ব্যস্ত মাগুরা কৃষক। এরপর মসুর, সরিষা ও শীতের সবজির চাষ করবেন তারা। এদিকে শীতের সকালে মিষ্টি রসের অপেক্ষায় দিন গুনছেন অনেকেই। শীতের আগমন যেন এক নীরব উৎসব। ভোরের আকাশে ঘন কুয়াশা, সাথে সূর্যের প্রথম আলো মিশে মাঠে ছড়িয়ে দিচ্ছে সোনালি আভা। পাকা ধানে ভরা মাঠে ভেজা ঘাস আর মাকড়সার জালে ঝুলে থাকা শিশুর বিন্দু শীতের সৌন্দর্যকে বাড়িয়ে তুলছে আরও কয়েক গুণ।
মাগুরায় কৃষক এখন ব্যস্ত ধান কাটতে। এরপরই শুরু হবে শীতকালীন ফসল মসুরি, সরিষা ও নানা শীতের সবজির চাষ। এরই মধ্যে সরিষার আবাদ শুরু হয়েছে কিছু জায়গায়। ফুল এসেছে নতুন সরিষা ক্ষেতে। কৃষকের ঘরে ঘরে এখন শীতের ব্যস্ততা। ধান মাড়াই করব এবং ঘরে তুলব, এরপরে আছে সরিষা। মোটামুটি শীত আসছে। এদিকে শীতের সকালে মিষ্টি রসের অপেক্ষায় দিন গুনছেন অনেকে। নতুন ধান ঘরে তোলা আর খেজুরের রসের সাথে পিঠা খাওয়ার আনন্দ মিলেই যেন পূর্ণতা পায় শীতের আসল রূপ। সবার ধুম পড়ে গেছে পিঠে খাওয়ার জন্য, এই ধান কাটাকাটি শুরু হয়েছে। শীত অনেক যাই হোক ভালোই পড়তেছে, মানুষের মাঠে ধান অনেক ভালো হয়েছে। আর আমরা সে ধান কাটে, আমরা গরিব মানুষ ধান কাটে সে ধানগুলো মাঠের থেকে বাড়ি নিচ্ছি। গ্রাম বাংলা এখন পুরোপুরি শীতের ছোঁয়ায় মোড়া, যেন প্রকৃতি তার সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে চারপাশে। ডিভিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া এবার খাদ্যপণ্যে বড় ধরনের নীতির পরিবর্তন এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে কফি, গরুর মাংস সহ 2% খাদ্যপণ্যের উপর আরোপিত শুল্ক তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। রয়টার্স জানায়, খাদ্যপণ্যের দাম গত এক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গরুর মাংস প্রায় 13%, কলার দাম 7% এবং সামগ্রিকভাবে মুদি পণ্যের দাম বেড়েছে 2.7%। এ বিষয়ে হোয়াইট হাউস জানায়, আর্জেন্টিনা, ইকুয়েডর সহ কয়েকটি দেশের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির অংশ হিসেবে এমন সব পণ্যের উপর শুল্ক প্রত্যাহার করা হয়েছে যেগুলো যুক্তরাষ্ট্রে উৎপাদিত হয় না। এদিকে ট্রাম্প আরও ঘোষণা দেন, শুল্ক আয় থেকে আগামী বছরের মধ্য ও নিম্ন আয়ের মানুষের জন্য $2000 অর্থ প্রদান কার্যক্রম চালু হবে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।